তোমরা আশা করি আমাদের যে ফ্লো চার্টটা গতকাল আমরা কথা বলছিলাম সেটা দেখতে পাচ্ছ। ইয়েস স্যার। এখন আমার একটু রিকোয়েস্ট ছিল গতকাল যে তোমরা এই সম্পর্কে একটু ইন্টারনেটে সার্চ করবে। এখানে আলোচনা তো অনেক বড় আলোচনার সুযোগ অবশ্যই আছে এবং আগামী ধরো প্রায় 4 বছর তোমরা পড়াশোনা করবে এই সব কিছু নিয়ে। আমি তোমাদের যেহেতু পরিচয় করিয়ে দিব সেজন্য যতটুকু সম্ভব সংক্ষেপে কিন্তু মোটামুটি ভাবে বেসিকটা যেন বুঝতে পারো সেইভাবে আমি আলোচনা করব। সেখানে আমি হয়তোবা বিভিন্ন ধরনের চিত্র বা ভিডিও ব্যবহার করব তোমাদের ধারণাটা পরিষ্কার হওয়ার জন্য। এখন অনেক বইয়ে তোমরা যখন পড়তে যাবে আর কি, অনেক বই বা বেশিরভাগ বইয়ের কথাই বলবো আর কি, একটু কনফিউশন হইতে পারে বা বাংলাদেশে প্রকাশিত যে বইগুলো আছে সেগুলোতে পড়তে গিয়েও কিছুটা ভুল বোঝাবুঝি হতে পারে। সেজন্য আমি আগে থেকে তোমাদের একটু ক্লিয়ারিফিকেশন দিয়ে রাখছি আর কি। আমি ফ্লো চার্টের কথাগুলো আবার বলছি এবং কিছু ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করব। দেখো, আমরা যখন স্পিনিং করি তখন আমরা পড়েছি তাই না, ব্লো রুম থেকে শুরু হয় এবং লাস্ট মেশিনটা হলো কোন ওয়াইন্ডিং মেশিন বা অটো কোনার মেশিন, যে মেশিন থেকে আমরা অত্যন্ত ভালো কোয়ালিটির একটা কোন পাই, অনেক বড় একটা প্যাকেজ পাই এবং সেটার ছবি তোমরা দেখেছো। তো এই কোন যদি ইন্টারনাল হয়, ইন্টারনাল বুঝো যে মনে করো যে অনেক বড় ফ্যাক্টরি, তাদের সুতাও তৈরি করার ফ্যাসিলিটি আছে, আবার কাপড় তৈরি করারও ফ্যাসিলিটি আছে। তখন হয় কি, এই কোনগুলাকে ট্রান্সফার করা হয় পরে ওই যে কাপড় তৈরি করার যে ইউনিট সেখানে। তো কাপড় তৈরি করার ইউনিটের প্রথম যেটা ফার্স্ট ইউনিটটা হলো ওয়ার্পিং। হ্যাঁ, এতে কোনো কোনো ভুল বোঝাবুঝি যেন না হয়, আমি আবারও বলি, অনেক অনেক জায়গায় আছে, সেজন্য আমি ক্লিয়ারিফিকেশন দিয়ে দিচ্ছি। তাহলে কাপড় তৈরি করার অংশে মানে একই ফ্যাক্টরিতেও যদি হয় তাও স্পিনিং ইউনিট থেকে কোনটা যাবে উইভিং ইউনিট। আমরা হয়তো বলতে পারি স্যার এখানে উইভিং ইউনিটে কেন যাবে, আমরা তো আসলে ওভেন ফ্যাব্রিক ম্যানুফ্যাকচার নিয়ে কথা বলছি, নিটেড ফ্যাব্রিক নিয়ে এখনো আমরা কথা শুরু করি না, আমাদের ফোকাসটা এখন ওভেন ফ্যাব্রিক। তাহলে কোন সেকশনে যাবে, ওয়ার্পিং সেকশনে যাবে। এবং ওয়ার্পিং সেকশনে গেলে যে কাজটা করা হয়, আমি ভিডিওটা পরে দেখাবো, আমি জাস্ট ধারণাটা আগে দিয়ে নিচ্ছি আর কি। কোন মনে করো, হ্যাঁ, এক একটা এগুলো এক একটা কোন ধরো, কোন মানে কি ইয়ার্নের প্যাকেজ তাই না, এটার ভিতরে ইয়ার্ন বা সুতা জড়ানো আছে। তো এরকম মনে করো 400 থেকে 500টা কোন একটা অ্যাসেম্বলির মধ্যে রাখা হয়। কিসের মধ্যে রাখা হয়, একটা অ্যাসেম্বলির মধ্যে রাখা হয়। ওই অ্যাসেম্বলিটাকে বলা হয় ক্রিল। যে আমরা যেরকম দেখবা যে গ্রামে বা আমাদের শহরেও আমরা যখন এই লতা পাতা চাষাবাদ করি তখন একটা মাচা দেই না, মাচা কেন দেওয়া হয়, যে আমার গাছটা যখন বড় হবে গাছটা যেন এখানে তার ভারটা বহন করার জন্য এবং সুন্দরভাবে যেন গাছটা বর্ধিত হতে পারে, সেই জন্য মাচা। তো ওভেন ফ্যাক্টরিতে এটা মাচা নয়, এটা দেখতে অনেকটা স্টিলের তৈরি স্ট্রাকচারের মতো। আর আমি পরে অবশ্য দেখাবো ভিডিও, এই জন্যই তো ভিডিওর সাহায্য নেব। এখন আমি যে চিত্রটা আঁকার চেষ্টা করছি এটা হলো উপর থেকে তুমি যদি দেখো, মানে ফ্লোর নিচে উপর থেকে দেখলে এরকম দেখবা যে অনেকগুলো ক্রিল। আমি তো এখানে হয়তো আমার এখানে বেশি মানে অনেকগুলো ক্রিল, ধরো এখানে 400 ক্রিল হতে পারে, 300 ক্রিল হতে পারে, 250 হতে পারে। হ্যাঁ, এটা নির্ভর করে কি ওই ফ্যাক্টরিতে যে সিস্টেমটা আছে, মানে সব ফ্যাক্টরিতে একরকমের সিস্টেমে চলে, তারা নির্ধারিত
সংখ্যক ক্রিল ব্যবহার করব। আর এখানে থাকে একটা বিম। বিমটা কেমন? অনেকটা আর কি, মানে বিমের সাইজ অবশ্যই বড়, কিন্তু অনেকটা ওই যে ঘুড়ি ওড়ানোর জন্য যে নাটাই ব্যবহার করেছো না, নাটাই, অনেকটা ওই রকম। তাহলে এই যে বিম, আমি কিন্তু উপর থেকে দেখছি এখানে কত সুতা আছে, 400 কোণ যদি রাখার ব্যবস্থা থাকে এটাকে বলা হয় ক্রিল। তার মানে সি আর ই ই এল, ক্রিল, সি আর ই ই এল, ক্রিল। এই ক্রিল থেকে এখানে 400 কোণ মনে করো বসানো আছে। আর তাহলে আমি 400 কোণ থেকে কয়টা সুতা পাবো? 400 সুতা পাবো। সেই সুতাগুলোকে বের করে আমরা এই একটা শীট আকারে আমাদের বিমে আমরা জড়াবো। কি আকারে জড়াবো? শীট আকারে জড়াবো। ধরে নিলাম 400 সুতা। তাহলে আমার ক্রিলের মধ্যে কোণ থাকবে কয়টা? 400টা কোণ থাকবে। আর এই পুরো সিস্টেমটা, এই যে এখানে যা পুরো সিস্টেম, এই যা কাজগুলো যে ইউনিটের মধ্যে হচ্ছে আর কি, এই পুরো ইউনিটটাকে বলা হয় ওয়ার্পিং। তাহলে ওয়ার্পিং মানে কি? ওয়ার্পিং মানে হলো কোণ থেকে বিম তৈরি করার যে পদ্ধতি, সেটাই হলো ওয়ার্পিং। সুতাগুলো জড়ানো ছিল কোণে, এখন কোথায় জড়ানো হবে? এখন জড়ানো হবে বিমে। বিম, বি ই এ এম, বিম। বিমের মধ্যে জড়ানো। এই বিমগুলিকে বলা হয় ওয়ার্প বিম। এখন ধরে নেই আমরা, মানে আমরা ইমাজিন করছি যে ধরো কোনো একটা কাপড় তৈরি করতে গিয়ে তোমার 12,000 সুতা লাগবে। কত সুতা লাগবে? 12,000 ধরলাম আর। তাহলে 12,000 সুতা যদি লাগে তাহলে কয়টা বিম আমার লাগবে? বলো। 12,000 সুতা যদি আমি পেতে চাই, এক একটা সুতাতে, এক একটা বিমে যদি 400 করে সুতা থাকে, তাহলে 12,000 বিম। কয়টা লাগবে? 12,000 বিম। আমার বিম কয়টা লাগবে? বিম স্যার একটাই লাগবে। 300। এখানে আমার বিম লাগবে হলো 30টা। তো 30টা বিম এই সাইজিং ইউনিটে অ্যাকোমোডেট করাটা কঠিন, এত জায়গা নাই। তখন আমার কি করতে হবে? ওই যে বললাম যেটা নির্ভর করে হলো, এই যে দেখো, নিলেই হবে না, এটা নির্ভর করে হলো যে ফ্যাক্টরি তার যে কাপড়ের রিকোয়ারমেন্ট এবং তার স্পেস কতটুকু আছে, এগুলোর উপর ভিত্তি করে এটা নির্ধারিত। তাহলে এতগুলো আমার জায়গা দেওয়া আসলে সম্ভব না। তখন আমি কি করব? তখন আমি এক একটা বিমে মনে করো এই 400 করে সুতা নিব না, কারণ অনেকগুলো বিম হয়ে যাচ্ছে। আমি মনে করো 1200 করে সুতা নিব। তাহলে আমার কি করতে হবে? তাহলে আমার এই যে এখানে 1200 কোণ বসাতে হবে, তাই না? 1200 কোণ যদি আমি বসাই, তখন প্রত্যেকটা কোণ থেকে এক একটা করে সুতা আসবে এবং এইভাবে আমার 1200 সুতা দিয়ে একটা বিম তৈরি হবে। তাহলে এখন আমি যে কাপড় তৈরি করব, ধরো এটা আমার কাপড় আর কি, হ্যাঁ, এটা হলো আমার কাপড় ধরে নিলাম। তাহলে কাপড়ের, ওই দিন তো আমি তোমাদের লোম দেখিয়েছি না, যে দৈর্ঘ্য বরাবর সুতা থাকবে কত? দৈর্ঘ্য বরাবর সুতাটাকেই তো বলা হয় ওয়ার্প সুতা, তাই না? লম্বা দৈর্ঘ্য বরাবর যেটা থাকবে, লম্বা লম্বি ভাবে। এই সুতা যদি থাকে 1200, এই 1200 সুতাকে তো আমার লোমের পিছনে ফিট করতে হবে। এখন যদি বলো স্যার তাহলে এই যে বিমগুলো আমরা তৈরি করছি, এই বিমগুলোকে কি ওই লোমের পিছনে ফিট করা হয়? না না না, তা করা হয় না। লোমের পিছনে যে
বিমটা ফিট করা হয়, ওই বিমটার নাম হলো উইভার্স বিম। ওই বিমের নাম হলো উইভার্স বিম, WEAVERS, উইভার্স বিম। তাহলে সেই উইভার্স বিম তো আমরা এখনো তৈরি করি নাই, তাই না? উইভার্স বিম আমরা তৈরি করব। এবং যদি আমাকে প্রশ্ন করো যে স্যার উইভার্স বিমটা কোথায় তৈরি করা হয়, উইভার্স বিমটা তৈরি করা হয় হলো সাইজিং করার সময়। আমরা তো সাইজিং এখনো করি নাই, আমরা এখন ওয়ার্পিং এ আছি। তাহলে ওয়ার্পিং এর কাজ হলো 1200 কোণকে ক্রিলের মধ্যে আমি রাখবো। ক্রিল মানে কি, ওই যে একটা স্ট্রাকচার, আমি পরে দেখাবো ছবিতে, সেটার মধ্যে আমি রাখবো। তারপর প্রত্যেকটা কোণ থেকে একটা সুতা হবে, তাহলে 1200 কোণ যদি রাখি 1200 সুতা হবে। তাহলে এই 1200 সুতাকে নিয়ে আমি একটা বিমের মধ্যে একসাথে আমি পেঁচাবো। তাহলে একটা বিমের মধ্যে 1200 সুতা হলো, এরকম আমার বিম লাগবে কয়টা? 10টা বিম লাগবে। 10টা বিম হলে 12,000 সুতা হবে। তাহলে এই 10টা বিম আগে আমার তৈরি করতে হবে, তাই না? 10টা বিম আমি তৈরি করব আগে, তারপরে আমি যাব হলো এই সাইজিং। আচ্ছা, আমি কিছু বলার আগে আমি দেখি কেউ জানো কিনা, সাইজিং শব্দটা কি কেউ শুনেছে কখনো, বা তোমাদের কেউ কি জানো এটার অর্থ কি? যদি আগে পড়ে থাকো বা জেনে থাকো, এই শব্দটা কি কেউ শুনেছে কখনো? স্যার শুনেছি, কিন্তু এটার মানেটা বুঝি নাই স্যার। সাইজিং শব্দকে যদি আমি বাংলা করি আর কি, সহজ বাংলা তর্জমা করি, এর অর্থ দাঁড়ায় মার দেওয়া। এর অর্থ হলো মার দেওয়া। আমি সুতাকে আমি মার দেব। তোমাদের যাদের ঘুড়ি উড়ানোর অভ্যাস বা অভিজ্ঞতা আছে ছোটকালে, এখনো থাকতে পারে, বিশেষত ছোটকালের কথা বলছি আর কি, তারা নিশ্চয়ই জানো যে তোমরা যে সুতা ব্যবহার করেছো ওই সুতাটাকে আরো মজবুত করার জন্য তোমরা মার দিয়েছো। এবং সেটা দিতে গিয়ে অনেকে অনেক রকমের টেকনোলজি অ্যাপ্লাই করেছে। কেউ হয়তো আটা ব্যবহার করেছে, কেউ বলেছে না না আটা দিলে হবে না, ময়দা দাও তাহলে ভালো হবে। কেউ বলেছে যে না এটা দিলে হবে না, সাগু দাও, সাগু জাল দিলে ওইটা ভালো হবে। তাহলে এই যে আটা, ময়দা, সাগু, কেউ কি বলতে পারো এগুলো কেমিক্যালি কোন ধরনের পদার্থ, কোন ধরনের বস্তু এগুলো কেমিক্যালি, বা এগুলোর কেমিক্যাল নাম কি? আটা, ময়দা, সাগু, এগুলো দিয়েছো আমি আশা করি সবারই কম বেশি অভিজ্ঞতা আছে মনে হয়। বলো তো এগুলার কেমিক্যালি কি নামে আমরা ডাকতে পারি এদেরকে? স্যার স্টার্স। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। তাহলে তুমি আটাই দাও, ময়দাই দাও, আর সাগুই দাও, এটা আসলে জিনিস কেমিক্যাল নামটা সেম। হয়তো বলতে পারো স্যার তিনটার মধ্যে পার্থক্য তো আছে, হ্যাঁ অবশ্যই পার্থক্য আছে, কিন্তু কেমিক্যালি সেম, এটা বলছি। তাহলে যে পলিমার, সেই পলিমারটা হলো স্টার্চ। এবং দেখো এই পলিমার ছাড়াও আরো অন্যান্য পলিমারও আছে, হয়তো তোমরা ঘুড়ি ওড়ানোর কাজে সেটা ব্যবহার করো নাই। যেমন আলু, এটাও কিন্তু স্টার্চের তৈরি, আলু থেকে হতে পারে। তুমি বলবো যে না স্যার আলু থেকে তো ভালো হয় না। হ্যাঁ, আলু থেকে ভালো হবে না কখন? আলুর মধ্যে আবার ভেরিয়েশন আছে, কতগুলো আলু আছে দেখবা 18 তাহলে ওইটা ওই স্টার্চটা ভালো আর কি এই কোটিং এর জন্য। সব কাজে সবটা ভালো না। যেমন বাজারে কিনতে যাবে বলবে যে লাল আলুটা নেন, এটা ভর্তার জন্য ভালো। আবার একটা বলবে যে এই যে এইটা নেন, এটা হলো আপনার চিপসের জন্য ভালো, তাই না? সেরকম ভাবে ক্লাসিফিকেশন আছে। সোজা কথা, আমরা কেমিক্যালি যদি বলি স্টার্চ। তাহলে সাইজিং মানে হলো আমার সুতাকে একটা স্টার্চের কোটিং দিতে হবে। এবং তোমাদের ঘুড়ি ওড়ানোর অভিজ্ঞতা এবং মার দেওয়ার অভিজ্ঞতা কারো থাকলে আমাকে একটু বলো দেখি, দু একজন পাই কিনা আমি। জি স্যার আছে। জি স্যার আছে। তোমরা আর কি দিয়েছো সাথে বলতো? আদা, স্যার আমরা বেশিরভাগ সরি মালটা ইউজ আটা, করছি স্যার। আটা, ময়দা, সাগু ছাড়া আর কিছু দিয়েছো?
ভাত দিয়েছি স্যার, সেদ্ধ ভাত, এই যে আচ্ছা, সেটাও স্টার্চ। আর কিছু শুনতে চাচ্ছি আর স্যার কি। পানি। পানি দিয়েছো, আচ্ছা ঠিক আছে। আর কিছু? আর কিছু দাও নাই? না স্যার, আর কিছু তো মনে নাই। আমরা তো আরো কিছু দিতাম, সেটা হলো কি কাঠের গুঁড়া আছে না, কাঠের গুঁড়াও দিতাম। জি স্যার, সুতা কাটার জন্য এটা ব্যবহার করা হয় স্যার। অন্যের সুতা কাটার জন্য আর কি। আচ্ছা, জি তো স্যার। এখানে আমরা যে মার দিব, আমরা তো অন্যেরটা কাটতে যাব না এখানে। আর ওই ওই যে কাচের গুঁড়া টুড়া লাগবে না, শুধু স্টার্চ দিতে হবে। উদ্দেশ্য কি আমাদের? ওইখানে উদ্দেশ্য একই ছিল, আমার সুতাটাকে মজবুত করা। এখানে উদ্দেশ্য একই, সুতাকে মজবুত করা। এখন বলতে পারো যে কেন আমরা সুতাকে মজবুত করব? আমরা সুতাকে এই জন্য মজবুত করব যে যখন উইভিং হবে আর কি, ওই যে লোম বা তাঁত, কাপড় যখন তৈরি হবে, তখন সুতায় সুতায় অনেক ঘর্ষণ হবে। সুতার সাথে মেটালের, লোমটা যে পার্টস গুলো মেটালের তৈরি, মেটালের অনেক ঘর্ষণ হবে। এই ঘর্ষণে আমার সুতা ছিঁড়ে যেতে পারে। সুতা যদি ছিঁড়ে যায়, আমার কাপড়ের মধ্যে সমস্যা হবে। সুতা যদি ছিঁড়ে যায়, আমার লোমটা বন্ধ হয়ে যাবে। যে কারণে আমরা ওয়ার্ক সুতাকে মজবুত করার জন্য সাইজিং ব্যবহার করি। এখন এটা ঠিক যে সাইজিং আবার অনেক রকমের আছে, সেগুলো আমরা আবার হায়ার লেভেলে যখন যাবো তখন এটা সম্পর্কে স্টাডি করবো। আমি সংক্ষেপে শুধু মূল প্রসেসটা বলছি। তাহলে ওই সাইজিং এর সময় আমার বিম কয়টা নিতে হবে বলতো? আমি যে উদাহরণটা দিয়েছি, আমার ওয়ার্ক বিম এক একটা হলো 1200 সুতা থাকবে। আর কাপড়টা যে তৈরি করব, কাপড়টা তৈরি করতে মোট ওয়ার্ক সুতা লাগে হলো 12,000। তাহলে আমার কয়টা বিম লাগবে? 10টা স্যার। 10টা বিম লাগবে, তাই না? 12,000কে 1200 দিয়ে ভাগ করলে 10টা বিম লাগবে। তাহলে আমি কি করব জানো? আমি এই 1 2 3 4 5 এইভাবে 10টা বিমকে আমি পাশাপাশি রাখবো আর কি। হ্যাঁ, কেন রাখবো? যে এই 10টা বিম থেকে আমি কাপড় তৈরি করতে যতগুলা সুতা লাগে, সবগুলা সুতা আমার কিন্তু এখান থেকে নিতে হবে। একটা বেশি হয়ে গেছে না? আচ্ছা, তাহলে এটাকে আমরা বাদ দিলাম। এবার 10টা হয়েছে না? 3 5 6 7 8 10। তাহলে আমরা করব কি, এখানে অবশ্য একটা সিস্টেম থাকে, লিজ রড বলে আর কি। হ্যাঁ, তাহলে দেখো এখান থেকে এই প্রত্যেকটা থেকে আমি সবগুলি সুতা যদি মিলাই, এখান থেকে যদি আমি সুতা, তোমরা তো বলতে পারো যে স্যার এগুলি একসাথে লেগে হয়ে যাবে না, একটার উপর একটা? না, এটা আলাদা আলাদা রাখার ব্যবস্থা আছে। আমি এখানে যে আঁকছি সেটা তো ধারণা দেওয়ার জন্য আর কি, তোমাদেরকে পরে যখন ভিডিও দেখাবো তোমরা আশা করি। তাহলে এখন যখন সবগুলি একত্রিত করলাম, এখানে একটা লিজ রড থাকে, এই রডের ভিতর দিয়ে এইভাবে যায় আর কি। হ্যাঁ, যাতে সুতাগুলো একটা গায়ে একটার সাথে আরেকটা প্যাচ লেগে না যায়। তাহলে এখানে এখন মোট কত সুতা পাবো বলো? এই যে এখানে, এখানে মোট কত সুতা হবে? এখানে সবগুলি যখন একত্রিত করব, 10টা বিম থেকে কিন্তু সুতা আসতেছে, সবগুলিকে এখন একত্রিত করেছি, তাহলে আমি কতগুলি সুতা পাবো? স্যার 12,000ই। 12,000 পাবো। এবং তুমি যে কাপড় তৈরি করবা, সেই কাপড় তৈরি করার জন্য তোমার লুমের পিছনে একটা বিম লাগবে, তাই না? সেই বিমটার নাম আমি বলেছিলাম, দেখো, উইভার্স বিম। তাহলে এই উইভার্স বিম আমি তৈরি করবো এখন, এবং এই উইভার্স বিম তৈরি করার আগে আমাকে সাইজিং করে নিতে হবে। এই যে সাইজিং, মার দিয়ে নিতে হবে। তাহলে আমি মনে করো এইখানে একটা বাত রেখে দিলাম, এই বাতের মধ্যে আমি এখানে মার রেখে দিলাম। ওই যে তোমরা আটা দিয়ে কি যেন ময়দা দিয়ে তৈরি করেছো, সাগু দিয়ে, যেটা দিয়ে করো আর কি, এটা তো আসলে ইন্ডাস্ট্রিয়ালি করা হয়। ধারণা দেওয়ার জন্য বলছি, ধরো তুমি ময়দা দিয়েই করেছো, হ্যাঁ, বা স্টার্চ থাকবে। তাহলে আমি করব কি, এই যে শীট, এখানে কিন্তু একটা শীট অফ ফ্যাব্রিক পেয়েছি। এবার আমি পাশ থেকে দেখছি আর কি, পাশ থেকে। হ্যাঁ, এখানে মনে করো এক রোলার থাকবে,
তাহলে এই যে কাপড়ের শীটটাকে আমি এখান দিয়ে পাস করব, করে আমি এখানে আবার নিয়ে যাব, এখানে একটা থাকবে, একটা থাকবে। স্যার সুতা সাইজিং করা হয় নাকি স্যার কাপড় বানানোর পরে স্যার সাইজিং করা হয়? সুতা, ক্লিয়ার? তাহলে আমি কিন্তু আবার পাশ থেকে দেখতেছি, তার মানে একটা শীট, আমি একটা লাইন দেখবো শুধু, এখান দিয়ে আমার 12,000 সুতা আসতেছে, এসে এখান দিয়ে নামবে, এখান দিয়ে উঠবে, এখান দিয়ে নামবে, এখানে এখন মার কিন্তু লেগে গেছে ভালো মতো, তাই না? তারপরে এখান দিয়ে এইখান দিয়ে বের হয়ে যাবে। তো বের হয়ে যাওয়ার আগে দেখো এই যে এদিকে, এদিকে একটু তাকাও ভালো করে, আমি তীর দিয়ে দেখিয়ে দিয়েছি। এই যে একটা রোলার আছে, রোলার দিয়ে চাপ দেওয়া হয় ভালো, চাপ দিলে মারগুলো সুতার ভিতরে প্রবেশ করে, আগেও প্রবেশ করেছে, একটু ভালো মতো চাপ দিয়ে দেওয়া। আর অতিরিক্ত মারটা আমার এই বাতের মধ্যে পড়ে যাবে, এখান দিয়ে এই মারটা নিচে পড়ে যাবে। হ্যাঁ, অতিরিক্ত যে মারটা, একটা সুন্দর একটা কোটিং আমার সুতার গায়ে কোটিং হয়ে যাবে। আমি কিন্তু এক পাশ থেকে দেখতেছি, তো কাপড়টাকে যদি এক পাশ থেকে দেখো, একটা শীট, একটা লাইন দেখবা তুমি, তাহলে আমার কিন্তু সাইজিং হয়ে গেছে এখানে। তারপর এখানে মনে করো আমি একটা, ধরো আর কি আমি বোঝানোর জন্য বলছি, দেখো একটা ফ্যান দিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে এই ফ্যানের সাহায্যে ফ্যানটা যদি ঘুরে, তাহলে আমার সুতাটা শুকায় যাবে। তোমাদের কি মনে আছে যারা ঘুরি উড়িয়েছো, তোমরা মনে করো একটা গাছ থেকে আরেকটা গাছের মধ্যে এরকম প্যাচ দিয়ে সূর্যের আলোতে রেখে দিয়েছো, কিছুক্ষণ পরে শুকিয়ে গেছে, তাই না? ওইখানে ছিল একটা সুতা, আর এখানে তো 12,000 সুতা। এই 12,000 সুতাকে তো তুমি রোদ্রে শুকানোটা অনেক কঠিন কাজ হবে, এবং আস্তে ধীরে শুকাইলে চলবে না, দ্রুত গতিতে, তাই না? সেই জন্য আমরা এখানে ড্রাই করার ব্যবস্থা করি। আমি ফ্যান এঁকে দিয়েছি বোঝানোর জন্য যে ড্রাইং এর কোন ব্যবস্থা আছে, আসলে এখানে হিটিং অ্যারেঞ্জমেন্ট থাকে। হ্যাঁ, তারপরে ফ্যান, হিটিং অ্যারেঞ্জমেন্টও থাকে, তারপরে আবার ফ্যানও থাকে ঠান্ডা করার জন্য। তাহলে আমাদের 12,000 সুতা আমি পেয়ে গেলাম। এইবার এই সুতাগুলিকে আমি একটা করব কি, বড় একটা বিমের মধ্যে আমি জড়াবো, বড় একটা বিমের মধ্যে আমি জড়াবো। এটা মনে করো বিমের, এখন যে বিমটা আমি তৈরি করলাম, এই বিমের নাম হলো উইভার্স বিম। আমি আশা করি সংক্ষেপে হলেও আমি যে ধারণাটা তোমাদের দেওয়ার চেষ্টা করেছি, যে ওয়ার্পিং তারপর সাইজিং কিভাবে করা হয়, এটা তোমরা বুঝতে পেরেছো। যদি প্রশ্ন থাকে আমাকে বলো। স্যার ভীম যদি বেশি নেই স্যার, তাতে কোনো প্রবলেম হবে স্যার? 1200-র জন্য। আমি তোমার প্রশ্নটা বুঝতে পারছি না, মাইক্রোফোনের কাছে মুখ নিয়ে বলো, জোরে বলো। স্যার বলেছি স্যার 12,000 সুতার জন্য একটা ভীমে 1200 করে থাকলে 10টা ভীম নেবো স্যার। এখন আমরা যদি বেশি ভীম নেই স্যার, 10টার জায়গায় 15টা নেই, তাহলে কোনো সমস্যা হবে স্যার? না, বেশি নিতে পারবা না কেন? জায়গার একটা লিমিটেশন আছে তো। এই বিমগুলো যে তুমি বসাবা, বিমগুলো কিন্তু অনেক ভারী, অনেক ভারী, এটা মেটালের তৈরি, এখন অনেক বড় বিশাল। প্রথম কথা জায়গা লাগবে অনেক, দ্বিতীয় কথা অনেক ভারী, এটা বসানোর জন্য অ্যারেঞ্জমেন্ট লাগে। অ্যারেঞ্জমেন্ট মানে বিমটা কিসের উপর বসাবা, একটা সিস্টেম আছে, ওই সিস্টেমের মধ্যে তুমি বসাবে। সাধারণত 10টার বেশি বিম মানে নেওয়া যায়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বলছি আর কি, সাধারণত নেওয়া হয় না। 7টা 8টা, হ্যাঁ 6টা 7টা 8টা 9টা, এগুলো হলো কমন, ম্যাক্সিমাম 10টা। আর যদি তোমার ফ্যাক্টরির ভিতরে আরেকটু সুযোগ থাকে, তাহলে তুমি 12টা নিতে পারো। 12টা যদি নাও, তাহলে তুমি যখন ওয়ার্ক বিম তৈরি করবা, তখন তোমার সুতা 1000 নিলেও চলবে, তাই না? তো এটা নির্ভর করে তুমি যে মেশিন ব্যবহার করছো, সেই মেশিনের ক্যাপাসিটি কেমন, তুমি যে তোমার ফ্যাক্টরিতে জায়গা আছে কেমন, এগুলোর উপর নির্ভর করে। এখানে কিন্তু কোনো হার্ড এন্ড ফাস্ট রুল নাই, আমি তোমাদের ধারণা দিয়েছি যে কিভাবে এই কাজটা সংগঠিত হয়। যদি এতটুকু পর্যন্ত বুঝে থাকো, তোমাদের কি এরপরে ক্লাস আছে নাকি? 12টা থেকে কোনো ক্লাস? জি স্যার, সোশিওলজি ক্লাস আছে। আচ্ছা, তাহলে আমি যেগুলো রেডি করেছিলাম, আমার মনে হয় আমি পরবর্তী ক্লাসে দেখাবো। তোমরা এই পর্যন্ত যা বলেছি, ওয়ার্পিং এবং সাইজিং,
এই দুইটা শব্দ দিয়ে সার্চ করবা, ইউটিউবেও সার্চ করবা, গুগলেও সার্চ করবা, করে একটু জানার চেষ্টা করবা। নেক্সট ক্লাসে আমরা যেগুলো